হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। বরাবরের মতো আমি আবার আজকে আরেকজন অতিথিকে আপনাদের সামনে এনেছি। তাকে হয়তো আপনারা অনেকে চেনেন, আবার অনেকে যারা নতুন আছেন চেনেন না। তো আমি পরিচয় করে দিচ্ছি। আজকে আমি আছি দৈনিক পূর্বাভাসের সম্পাদক মুমিন মেহেদী ভাইয়াকে। তো মুমিন মেহেদী ভাইয়ার কাছে আজকে আমি আপনাদের সামনে তুলে ধরেছি। ভাইয়ার কাছে আমরা আজকে অনেক কিছু শুনবো। উনি একজন লেখক, একজন সাংবাদিক। তো ওনার সাথে আজকে আমি আপনাদের যে কথাগুলো শুনবো মুমিন মেহেদী ভাই। ভাইয়া, আপনি তো এই জগতে আছেন, মিডিয়া জগতে আছেন অনেকদিন যাবতীয়। আপনার সাথে আমার ফার্স্ট পরিচয় হয়েছিল বই মেলায়। তো সেখানে গিয়ে কার মাধ্যমে পরিচয়? নজিবুল আকবরের মাধ্যমে। তো সেখানে গিয়ে 21শে বই মেলায় আমার সাথে মেহেদী ভাইয়ার পরিচয় হয়। তো মেহেদী ভাইয়ার সাথে পরিচয় হওয়ার পর জানতে পারি আমার ছোট ভাইয়ের সাথেও মেহেদী ভাইয়ের পরিচয় আছে। তো তখন থেকেই আমার মেহেদী ভাইয়ের সাথে পরিচয়। আমি চেষ্টা করছিলাম যে মেহেদী ভাইয়ের সাথে এক্সট্রা ভাবে আমি একটু দেখা করব। তো সেই সময়টা আমি আসলে বের করতে পারছিলাম না। ভাইয়া আমাকে ইনভাইট করলেও আমি আসতে পারিনি। ভাইয়া ইনভাইট করার পর যখন আমি আসতে পারিনি, আমার খুব আফসোস লেগেছিল। ওনারা অনেক প্রোগ্রাম করে, যে প্রোগ্রামগুলো আমি দেখি, ফলো করি। তো আজকে আমি বিজয় দিবস উপলক্ষে ভাইয়ারা প্রোগ্রাম করেছে, পিছনে ব্যানার আছে আপনারা দেখতেই পাচ্ছেন। তো ওই প্রোগ্রামে আমি আসার জন্য চেষ্টা করেছি। আমাকে আজকে 2 জায়গায় ডাকা হয়েছিল, আমি সেখানে যাইনি। আমি বারবারই ভাইয়াকে কথা দিয়ে রাখতে পারতেছি না, যার জন্য আমি আজকে যেভাবেই হোক আমি আজকে এখানে এসেছি। এসে আমার খুবই ভালো লেগেছে যে এত সুন্দর একটা ছোট মোটো পরিসরে প্রোগ্রামটা করেছে। আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আমি মেহেদী ভাইয়ের কাছে আজকে জানতে চাইবো যে আপনি তো অনেক লেখালেখি করেন, আপনার কিন্তু অনেক পোস্ট আমি দেখি, মানে আপনি টিকটকও করেন, সেটাও কিন্তু আমি দেখি। তো আপনি অনেকে পোস্ট করেন যে রাজনীতি বিষয়ক অনেক কিছু তুলে ধরেন। আমাদের শান্তা আপা আছে, শান্তা আপা দেখি যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিভিন্ন রকমের ইয়েতে আপনারা যে আছেন, হ্যাঁ, কথা বলেন। তো এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে। তো আপনি তো লেখক, আপনি একজন লেখক, একজন সাংবাদিক, তাহলে আপনি রাজনীতিতে কেন জড়াচ্ছেন? দেখেন, আমাদের দেশে এখন যারা রাজনীতি করছে অধিকাংশ রাজনীতিবিদেরা হচ্ছে দুর্নীতিবাজ। তারা রাজনীতিকে পেশাগত জায়গায় নিয়ে গেছে। আজকে আপনার যে চ্যানেল আমাদেরকে দেখছে, চ্যানেলের যারা দর্শক যারা আমাদেরকে দেখছে, তারাও জানে, আপনি নিজেও জানেন যে রাজনীতির নামে মানুষ অপরাজনীতির দিকে যাচ্ছে। মনে করেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি স্বৈরাচার হয়ে উঠেছিলেন, তিনি ফ্যাসিবাদ হয়ে উঠেছিলেন। কারণ কি? কারণ তার মধ্যে লেখার যে গুণ সেটা ছিল না। একজন লেখক কি করতে পারে? একজন লেখক সর্বোচ্চ একজন মানুষের সাথে হয়তো তার যদি খুব কষ্ট হয়, বেদনা হয়, দুঃখ হয়, তিনি ওই মানুষের যে কষ্ট দেওয়ার ঘটনাটা লিখতে পারেন। কিন্তু ওই মানুষকে যে একটা কোপ দিবে, ওই মানুষকে যে মানুষের বিরুদ্ধে একটা মিথ্যা মামলা দিবে, ওই মানুষটার বিরুদ্ধে যে ষড়যন্ত্র করবে, এই টাইপের কিছু কিন্তু একজন লেখক করতে পারেন না। যে কারণে আমরা দেখেছি কবি কাজী নজরুল ইসলাম, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের জীবন জীবিকার কবি জীবনানন্দ দাশ, আমাদের ভালোবাসার কবি কায়কবাদ, অথবা আমাদের এই সনেটের যিনি ধারক বাহক, আমাদের চলমান সময়ে যারা কবিতাকে ধারণ করেন, এরকম অনেক কবি সাহিত্যিক আছে যারা হচ্ছে যে লেখালেখি করছেন, জীবন নির্বাহ করছেন, এবং এই জীবন নির্বাহের পাশাপাশি দেশকে ধারণ করছেন। কিন্তু এই যে দেশকে ধারণ করছেন, তারা রাজনীতি করেননি। যদি তারা রাজনীতি করতেন তাহলে আর শেখ হাসিনাদের জন্ম হতো না। একজন লেখক যখন রাজনীতিবিদ হয়, তখন ওই লেখককে মানুষ যতটা সহজে গ্রহণ করবে, যতটা ভালোবেসে গ্রহণ করবে, ততটা ভালোবেসে কিন্তু একজন জেনারেল মানুষকে নেবে না, কারণ জানে যে ওই জেনারেল মানুষটা দুর্নীতিবাজ। আজকে দেখেন আমাদের আশেপাশে ডানে বামে, আমি নাম নিয়ে বলবো না, অনেক রাজনীতিবিদ আছে, তারা ভালোভাবে শুদ্ধভাবে কথাও বলতে পারে না। আজকে আমি যে আপনার চ্যানেলে কথা বলছি, আপনি যে আমার সাথে কথা বলছেন, আমি প্রথমত একজন মানুষ, দ্বিতীয়ত একজন ধর্মীয় অনুসারে যদি আমি চিন্তা করি একজন মুসলমান, তৃতীয়ত আমি বাংলাদেশের বাংলাদেশি, চতুর্থত আমি একজন লেখক। কিন্তু তাদের পরিচয় কি? তারা প্রথমত ভাবে তারা হচ্ছে মুসলমান, কিন্তু মুসলমানের দায় দায়িত্ব তারা পালন করে না। যে কারণে তারা দুর্নীতি করে, যে কারণে তারা চাঁদাবাজি করে। দেখবেন যে শেখ হাসিনা চলে যাওয়ার আগে চাঁদাবাজি হতো দেশে, এখন শেখ হাসিনা চলে যাওয়ার পর 3.5 মাস হয়ে গেছে, চাঁদাবাজি কিন্তু বন্ধ হয়নি। আমার দ্রব্যমূল্য কিন্তু কমেনি, দুর্নীতি কিন্তু কমেনি। কোনো সচিবালয়ের কোনো সচিব দুর্নীতি কমায়নি, বরঞ্চ দুর্নীতি বেড়েছে। আজকে দেখবেন যে এই যে আপনি যেই বাহনে চড়ে আসা যাওয়া করেন, দেখেন সেই বাহনে কি গাড়ি ভাড়া কমেছে?
কমেনি। কিন্তু আমরা প্রত্যাশা কি করেছিলাম? আমরা প্রত্যাশা করেছিলাম যে একটা ফ্যাসিবাদ, একটা স্বৈরাচার, একটা দুর্নীতিবাদ সরকার চলে যাওয়ার পরে আমরা দুর্নীতির হাত থেকে, স্বৈরাচারের হাত থেকে আমাদের যে কষ্টের যে জায়গা, সেখান থেকে আমরা মুক্তি পাবো। সেটা কিন্তু আমরা পাইনি। তো আমি এই কারণে রাজনীতিটা করতে চাই। আমরা নতুন ধারা বাংলাদেশ এনডিবির গত 12 বছর ধরে আমি, আমার সহধর্মিণী শান্তা ফারজানা, আমাদের সাথে ভারপ্রাপ্ত মহাসচিব নিপুণ মিস্ত্রি, আমাদের ভাইস চেয়ারম্যান ডাক্তার নূরজাহান নীরা, মনির জামান, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, আমরা যারা কাজ করছি তারা এই চিন্তাটা ক্যারি করছি যে আমি যেহেতু একজন লেখক, আমার দ্বারা কোনো অন্যায় হবে না, দুর্নীতি হবে না, এবং আমি অন্যায় তো করবো না, অন্য কেউ যদি অন্যায় করে আমি তার বিরুদ্ধে প্রতিবাদ করবো। দেখেন, আমি নিয়মিত বিভিন্ন পত্রিকায় কলাম লিখি। তো কলাম কেন লিখি? কারণ ওই কলামটার মধ্যে আমি আমার তত্ত্বটা তুলে ধরি। তো একজন কলামিস্ট যখন রাজনীতিবিদ, তখন তার কাছে দেশের দায়বদ্ধতাটা অনেক বেশি, সমাজের দায়বদ্ধতা অনেক বেশি। সমাজের দায়বদ্ধতা, দেশের দায়বদ্ধতার কারণেই আমি লেখালেখি, সম্পাদনা, সাংবাদিকতা, আমি যেহেতু একজন গীতিকারও, আমি বাংলাদেশ টেলিভিশনের গীতিকার, বাংলাদেশ বেতারের গীতিকার, 2004 সাল থেকে আমি গান লিখি, আমার অ্যালবাম আছে। এত কিছুর পরেও আমরা কেন রাজনীতিটা করতে চাই? কারণ আমার যেই সৃজনশীলতার জায়গা, সেই জায়গাটাতে রাজনীতি যদি আমি করতে পারি, আমি যদি জনগণের সাথে কানেক্ট হতে পারি, জনগণ যদি বুঝতে পারে যে মোমিন মেহেদী হচ্ছে সেই ব্যক্তি, যেই ব্যক্তি আমাকে গান শোনায়, মোমিন মেহেদী সেই ব্যক্তি যেই ব্যক্তি কবিতা লেখে, মোমিন মেহেদী সেই ব্যক্তি যেই ব্যক্তি আমার দেশের দুঃখে বেদনায় কলম লেখে, তখন তার উপলব্ধির কারণে হলেও তিনি আমাকে ধারণ করবেন। তাহলে আর শেখ হাসিনার জন্ম হবে না, ফ্যাসিবাদের জন্ম হবে না, স্বৈরাচারের জন্ম হবে না, এবং আমরা একটা সমৃদ্ধ দেশ পাবো, যে দেশের স্বপ্ন নিয়ে বাংলাদেশ এই গত 54 বছর ধরে একবার উঠে দাঁড়ানোর চেষ্টা করে, আবার মুখ থুবড়ে পড়ে যায়, আবার উঠে দাঁড়ানোর চেষ্টা, আবার মুখ থুবড়ে পড়ে যায়। এটা যেন না ঘটে, সেই প্রচেষ্টার জন্য আমি রাজনীতিটা করছি। আচ্ছা, তো এর আগে আমি একটা টিকটকে মনে হয় দেখেছিলাম যে আপনারা মানে প্রতিবাদ করছিলেন কি একটা ইয়ে নিয়ে। জি, পুলিশ বাধা দিয়েছিল, ব্যানার নিয়ে ট্রেনে টানছিল। তো আপনি পুলিশের ভূমিকাটা কি চোখে দেখছেন? মানে কি ওই ঘটনাটা কিন্তু হচ্ছে শেখ হাসিনার সময়, শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন। ওই ঘটনার মাত্র 15 দিন পর শেখ হাসিনাকে পালাতে হয়েছে, মাত্র 15 দিন। আমরা তখনই বলেছিলাম যে আপনারা যদি এমন করেন তাহলে আপনাদের পতন নিশ্চিত। পুলিশ, ওই সময় পুলিশ আর এই সময় পুলিশ একই পুলিশ, পুলিশের কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। তারা এখনো চাঁদাবাজি করছে, তারা এখনো দুর্নীতি করছে, তারা এখনো মিথ্যা মামলা দিচ্ছে, তারা এখনো গ্রেপ্তার করে সেটাকে ফাঁসানো, একজন আসামিকে ফাঁসিয়ে সেখান থেকে টাকা ইনকামের চেষ্টা করছে, এগুলো কিন্তু তারা এখনো করছে। পুলিশের পরিবর্তনের জন্যও আমাদের কিন্তু অনেক দায়িত্ব রয়েছে। পুলিশ কিন্তু আমারই ভাই, আপনারই ভাই, আমাদেরই স্বজন। তাদের জন্য কি করণীয়, তাদেরকে কি করতে হবে, সেই বিষয় নিয়ে যদি আমার কাছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন, এই সরকার বলেন, আমার কাছে প্রশ্ন করে, আমার কাছে অনেকগুলো পরিকল্পনা আছে, আমি কিন্তু সেগুলো তাদের কাছে উপস্থাপন করতে পারবো। কিন্তু তারা তো আমার মতো মোমিন মেহেদীর কাছে আসে না। তারা যায় আসিফ নজরুলের কাছে, তারা যায় এমন এমন ব্যক্তিদের কাছে যারা ভাইরাল, যারা খুব আলোচিত। মোমিন মেহেদীরা কেন আলোচিত হচ্ছে না? কারণ মোমিন মেহেদীদের লোভ কম, মোহ কম। দেখেন, আমি লন্ডনে পড়ালেখা করছি, আমার ওয়াইফ লন্ডনে পড়ালেখা করেছে, আমরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ালেখা করছি। আমাদের কিন্তু চিন্তার জায়গাটা এমন যে আমি দেশ থেকে কিছু নিতে চাই না, আমি দিতে চাই। আজকে আমাদের দাম্পত্য জীবন 18 বছর, আমাদের একজন সন্তান নাই। সন্তান কেন নাই? কারণ আমরা রাজনীতিতে সময় দিই, আমরা সমাজ সেবায় সময় দিই, আমরা রাজপথে সময় দিই। যখন একটা মানুষ রাজপথে সময় দেয়, সেই মানুষটার কিন্তু ঘরে 6 মাস বেড রেস্টে থেকে বাচ্চাটাকে কনসেপ্ট করে সেই বাচ্চা লালন পালন করে, এটা তার পক্ষে সম্ভব হয় না। আবার আমি মোমিন মেহেদী, আমার পক্ষে সম্ভব হয় না যে আমার স্ত্রীকে ঘরে রেখে তাকে টেক কেয়ার করে সন্তানটা আনার জন্য ওই রকম তদারকি করা আমার পক্ষে। কারণ আমরা দুজনই ঘরে বাইরে রাজনীতিটাকে ধারণ করি। কারণ রাজনীতি আমাদের দেশে গত 54 বছরে বারবার অপরাজনীতির দিকে চলে গেছে। তো এই যে অপরাজনীতির দিকে চলে গেছে, সেখান থেকে মুক্তির জন্য আমরা কাজটা করছি। পুলিশকে যদি সত্যিকার অর্থেই সুপথে আনতে হয়, প্ল্যান আছে, আমার কাছে আছে। আমি যেহেতু একজন লেখক, আমার কাছে প্ল্যান আছে। তারা আমার প্ল্যান নিতে চায় না, তারা নিতে চায় উদ্ভট প্ল্যান। আর উদ্ভট প্ল্যান যদি নেয়, তাহলে আজকে 3.5 মাসে যেমন আইন শৃঙ্খলার কোনো উন্নতি হয়নি, দ্রব্যমূল্যের দাম কমেনি, দুর্নীতি কমেনি, নৈরাজ্য কমেনি, সন্ত্রাস কমেনি, খুন কমেনি, ধর্ষণ কমেনি, এইভাবে চলতেই থাকবে যদি না আমাদের মতো যারা সত্যিকার অর্থে দেশকে দিতে চায়, নিতে চায় না, তাদের মতো মানুষের দিকে তারা এগিয়ে না আসে।
দেখেন একটা এক্সাম্পল দিই, একটা যারা দেখছেন তাদেরকে বলবো যে দেখেন আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতা তাদের কিন্তু এগুলো ভরে গেছে, গাল ভরে গেছে, মাত্র 3.5 মাস লেগেছে। কারণ কি? কারণ তারা দেশ থেকে নিতে চায়, তারা দেশকে দিতে চায় না। দেখবেন যে যাদের ওই যে সার্জিস একটা ছেলে আছে আমাদের অনেক ছোট, গালগুল ঘুরে গেছে, গাড়িতে চড়ে, দামি ঘড়ি হাতে দেয়, দামি মোবাইল ব্যবহার করে, আইফোন প্রো 16 তারা ব্যবহার করছে এখন রানিং সময়। এই যে আইফোন ব্যবহার করছে, এই যে মোবাইল, তারা বলছে আমাদেরকে গিফট করছে। ভাই আপনি গিফট দিলে নিবেন কেন? আপনি গিফট দিলে কেন নিবেন? আপনার তো কোনো যৌক্তিক কারণই নেই এটা নেয়ার। আপনি বলবেন যে না আমি গিফট নেওয়ার জন্য এখানে আসিনি, এই দায়িত্বটা আমি আসিনি, আমি আপনার গিফট নিব না। আপনি বলছেন যে আমি যখন কোথাও ট্যুরে যাই আমার ভাইয়েরা ভাড়া দেয়, আপনি তার ভাড়া চলতে পারবেন না। কই আমরা তো কারো ভাড়া চলি না। তাহলে আপনি যদি নীতিগত জায়গা থেকে চেষ্টাটা না করেন দেশের পরিবর্তন সম্ভব না। সেটা আপনি দ্বিতীয় বিপ্লব করেন আর যত বিপ্লব করেন। আচ্ছা, এখন আমি যেটা বলতে চাচ্ছি, সার্জিস আলম যারা আছে বৈষম্য বিরোধী ছাত্ররা, তো এই যে বললেন যে একজন হেল্প করলে সেটা হেল্প নিবে না, উচিত না। কিন্তু তারা যে কাজে যাবে, মানে তারা তো এখন টোটালি টপে আছে, তারা এই আন্দোলন করে। এখন তারা যদি নর্মালি যদি রিক্সায় যেতে চায় সেক্ষেত্রে তাদের তো দুর্ঘটনার কবলে পড়ার সম্ভাবনা রয়েছে। সেই ক্ষেত্রে যদি কেউ হেল্প করে থাকে, না দুর্ঘটনার মুখোমুখি কেন হবে ভাই? আপনি তো বৈষম্য বাদ দিলেন, আপনি তো দেশকে দ্বিতীয় স্বাধীন করলেন। দ্বিতীয় স্বাধীনের যেই আপনার সুফল সেটি তো এরকম হতে পারে না যে আপনার উপরে ছিনতাইকারী হামলা করবে, আপনার উপরে একটা ট্রাক উঠিয়ে দিবে, এটা তো হতে পারে না। তাহলে আপনি কিসের স্বাধীনতা অর্জন করলেন? তার মানে আপনার স্বাধীনতা তো গলদ আছে। হ্যাঁ, না স্বাধীনতা গলদ আছে এটা আমি জানি না, কিন্তু আমি যেটা বলছি যে দেখেন এখনো কিন্তু যে আমাদের যে স্বৈরাচার যেটা বলা হচ্ছে যে শেখ হাসিনা পালিয়ে গেছে, তার কিন্তু যে লোকগুলো এখনো আছে তারা কিন্তু সেই টার্গেটেই আছে যে তাদেরকে কোনো না কোনোভাবে ক্ষতি করার চেষ্টা করবে। সেটার ভয় থেকেও তো করতে পারে যে আমরা তাকে সেফটির জন্য তাকে আমরা গাড়ি দিচ্ছি যেন। দেখেন আপনি ছোট্ট করে একটা এক্সাম্পল দিই। আপনি আমাদের কার্যালয়ে এসেছেন, আমাদের অনুষ্ঠানে অংশ নিয়েছেন, এটা আপনার স্বাধীনতা। আপনি জানেন যে এখানে গেলে আমি বিজয়ী হব, এখানে গেলে আমি শ্রদ্ধা পাবো, এখানে গেলে আমি সম্মান পাবো, এখানে গেলে আমাকে সত্যিকার অর্থে ভালোবাসবে, হ্যাঁ আমাকে আমার যেই প্রাপ্য সম্মানটুকু সেটুকু দেওয়া হবে। এটার ভিত্তিতে তো আপনি এসছেন। তাহলে তারা তো দ্বিতীয় স্বাধীনতা কেন করেছে? যে আমি দ্বিতীয় স্বাধীনতা অর্জন করলে আমার দেশের মানুষ ভালো হয়ে যাবে, ওরা পালিয়ে যাবে, আমার দেশে যারা মানুষ তারা আমাকে সেভ করবে। তাকে আমার দেশের মানুষ তাকে সেফটি দিচ্ছে না, তাহলে তারা কিসের দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে? আপনি যে আওয়ামী লীগের কথা বলেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের কথা বলছেন, তারা যখন আক্রমণ করতে চাইবে বা ষড়যন্ত্র করতে চাইবে বা কোনো রকমের আঘাত করতে চাইবে, তার তো একটা ঢাল থাকার কথা, তার ঢাল নাই কেন? এটা তো করছে। আমরা তো মানে এই যে যেটা স্বাধীন হওয়ার 21 দিনের মাথায় দেখেন একের পর এক আন্দোলন চলছে। কিন্তু আচ্ছা আমি বলি আপনাকে, তারা ওই সময় যে কজন নেতাকর্মী রাস্তায় ছিল, এখন যদি তারা কোথাও যায় তাদের সাথে ওই পরিমাণ নেতাকর্মী থাকে? তারা 21টা ভাগ হয়েছে। কথা একটু বলতে হয়তো একটু শুনতে খারাপ লাগতে পারে, আমার বলতে গেলে হয়তো একটু বাধা পাচ্ছি যে এই কথাটা বললে আমার বিরুদ্ধে না আবার একটা মামলা হয়ে যায়, তারপরে বলতে হচ্ছে যেহেতু একজন লেখক আমি খুব সুদৃঢ়ভাবে দেখি বলছি। তাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 21টা ভাগ হয়েছে, জানেন সেটা? আপনি পত্রপত্রিকা পড়লে দেখবেন 21টা ভাগ হয়েছে। বৈষম্য বিরোধী একটা যেই আন্দোলন হয়েছে সে আন্দোলনের সাথে সম্মিলিতভাবে চেষ্টাটা চালিয়েছি। আপনি ছিলেন, আমরা ছিলাম, আমরা কিন্তু তখন গান গেয়েছি, আপনি দেখেছেন কিনা শান্তা আমরা তখন এদেরকে উৎসাহিত করার জন্য গান গেয়েছি, আমরা তখন মিট দ্য প্রেস করেছি, আমরা তখন প্রেস ক্লাবে মানববন্ধন করেছি এই হামলা মামলা বন্ধের দাবিতে। শেখ হাসিনা যে নিপীড়ন করেছে, নির্যাতন করেছেন তার প্রতিবাদে। এখন এই যে আমাদেরকে সমর্থন জানালাম, তারপরও কেন রেজাল্টটা পজিটিভ আসেনি? কারণ তাদের মধ্যে ইউনিটিটা তৈরি হয়নি। দেখেন আপনার বয়স এখন যা, আপনি যতটা বুঝতে পারেন, যতটা সহ্য করতে পারেন, যতটা ধারণ করতে পারেন, ততটা কিন্তু আপনার সন্তান ধারণ করতে পারবে না। তার মধ্যে রক্ত গরম, তার মধ্যে একটু অন্য রকমের উচ্ছৃঙ্খলা থাকবে, এটা খুব সিম্পল ব্যাপার। এখন এই আন্দোলনটা যারা করেছে তারা না মোটিভেটেড ছিল, না ইউনাইটেড ছিল, না সত্যিকার অর্থেই কমিটেড ছিল। তারা যেটাতে ছিল সেটা হচ্ছে যে আমাকে একটা আন্দোলন করতে হবে, এই আন্দোলনটা করে আমাকে আমার কোটার যে বৈষম্য সেখান থেকে মুক্তি নিতে হবে। এই যে তাদের যে মুক্তির টার্গেট,
সেটা কি আক্ষরিক অর্থে জনগণের টার্গেট ছিল, না মুষ্টিমেয় কিছু মানুষের? কোটা বৈষম্য বিরোধী আন্দোলন কাদের জন্য ছিল? 20 কোটি মানুষের জন্য? 30,000, 3 লাখ, 5 লাখ, 10 লাখ? সারা দেশের মানুষের জন্য কি দরকার? সারা দেশের মানুষের জন্য ক্ষুধা, দারিদ্র, বেকারত্ব, খুন, গুম, যেগুলো শেখ হাসিনা করেছেন সেগুলো বন্ধ করা উচিত ছিল। সেই দাবিতে তারা কিন্তু আন্দোলনটা করেন। তাদের আন্দোলনটা ছিল এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবে। এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবে, গেল শেখ হাসিনা। এর পরের পদক্ষেপগুলো কি? প্রথমে 1 সপ্তাহের মধ্যে তাদের উচিত ছিল সিন্ডিকেট ভেঙে দেয়া, ব্যবসায়ী সিন্ডিকেট। আমাদের দেশে ব্যবসায়ী সিন্ডিকেট 7টা সিন্ডিকেট আছে। ব্যবসায়ী সিন্ডিকেট ভেঙে দিলে দ্রব্যমূল্যটা স্থিতিশীল হতো, সেটা তারা ব্যর্থ হয়েছে। এখন বলতে পারেন যে আপনি তাহলে এত জ্ঞান নিয়ে বসে আছেন, আপনি নামতে পারেন। আমাদেরকে তো তারা নিতে চায় না। তারা বলতে চায় আমরা সবচেয়ে বেশি বুঝি। দেখবেন তাদেরকে যদি কেউ কোনো কথা বলে, তারা আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বলে মুরব্বি, কথা কম বলে। তার মানে তারা যারা অভিজ্ঞ, যারা এই দীর্ঘদিন, যেমন আমি 27 বছর ধরে রাজপথে যাচ্ছি, লেখালেখি এবং রাজনীতি 27 বছর, আমাদের কথা তারা নিতে চায় না, তারা তাদের কথা নিতে চায়। তারা যেটা বলবে সেটাই। এই যে একটা কবিতা আছে, আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। আমি তো তাকে বড় বলছি না, নিজেকে নিজে বড় বলছে। তো নিজেকে নিজে যে বড় বলে, তার মধ্যে অহংকার ভর করে। আর আল্লাহ তাআলা বলছেন অহংকার পতনের মূল। যারা অহংকারের মধ্যে থাকবে তাদের দ্বারা দেশের কল্যাণ সম্ভব না। আমি আশা করব যে তারা বুঝতে পারবেন যে কোথায় সংকট তৈরি হচ্ছে। পুলিশের সমস্যা বলেন, আর দ্রব্যমূল্য বৃদ্ধি সমস্যা বলেন, দুর্নীতি কেন্দ্রিক সমস্যা বলেন, নৈরাজ্য কেন্দ্রিক সমস্যা বলেন, সব সমস্যার সমাধান শুধুমাত্র পরিকল্পনার মধ্য দিয়ে আসতে পারে, এছাড়া সম্ভব না। আচ্ছা, তো আমরা কিন্তু শুরুতেই রাজনীতির বিষয়ে চলে গিয়েছিলাম। তো আপনি যে কবি, একজন লেখক, আপনার লেখা কবিতা আমরা একটু শুনবো, দর্শকদের শোনান। কবিতা না, একটা গান শোনাই। আমি তো গানও গাই, একটা গান শোনাই। আমি আবার কালোদেরকে খুব পছন্দ করি। এখন কালো কেন পছন্দ করি? কারণ হচ্ছে যে পৃথিবীতে একটা মাত্র ধর্মীয় দৃষ্টিকোণ থেকে একটা মাত্র আপনার গ্রন্থ রয়েছে, যেটি হচ্ছে পবিত্র কোরআন। সে কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন, মানে সবচেয়ে যেই গ্রন্থটি আমাদের জন্য অনুকরণীয়, অনুসরণীয়, যেটির মধ্য দিয়ে মানবতার মুক্তির একটা রাস্তা তৈরি হতে পারে। সে কোরআনের আয়াতেও বিভিন্ন জায়গা বলা আছে যে তোমরা কোনো বর্ণ বৈষম্য করো না। মানে আপনি সুন্দর, আমি কালো, বা অমুক কালো, আমি সুন্দর, এই বিষয়গুলো যেন না থাকে। যে কারণে কালোর প্রতি আমার একটা আছে, সেই দৃষ্টিকোণ থেকে, আন্তরিকতা থেকে আমার একটা গান। ও কালো ও কালো তোমায় নিয়ে ভাবি রাত দিন, হতে পারো তুমি কালো, মনটা তো রঙিন। ও কালো তোমায় নিয়ে ভাবি রাত দিন, ও কালো তোমায় নিয়ে ভাবি রাত দিন। বাকি গান আরেক সময় শোনাবো। আচ্ছা, দর্শক বুঝতেই পারছেন যে মেহেদী ভাইয়ের কণ্ঠ কত সুন্দর। আমি আজকে ফার্স্ট শুনলাম। আসলে আপনি গানও মনে হয় গান গাই মাঝে মাঝে মাঝে। তো আমরা ফুল গান কবে শুনবো? ইনশাআল্লাহ পরে আবার আপনার চ্যানেলের সাথে যখন কথা হবে তখন আমরা আড্ডা দিব, গান শুনবো। এবং আমরা অনুরোধ জানাবো যারা এই চ্যানেলটি দেখছেন সবাই সাবস্ক্রাইব করবেন, এবং মনে রাখবেন যে আপনি যেই কাজটি করছেন সেই কাজটি যেন কল্যাণের পথে হয়। আপনি যদি কল্যাণের পথে হাঁটেন, দেশ কল্যাণের পথে হাঁটবে। আপনি যদি কল্যাণের পথে না হাঁটেন, ছিনতাইকারী বাড়বে, দুর্নীতিবাজ বাড়বে, চাঁদাবাজি বাড়বে, চুরি বাড়বে, ছিনতাই বাড়বে, ধর্ষণ বাড়বে। আমাদের আসলে এমন প্রত্যাশা নয়। আমরা চাই সমৃদ্ধ দেশ, শান্তির দেশ। আচ্ছা, আমি এখন আপনার একটু ব্যক্তিগত দিকে প্রশ্নে চলে যাই। আপনাদের তো আমি কিছুদিন আগে ফেসবুকে দেখেছি বিয়ের ছবি, ভাবি অনেক সুন্দর করে সেজেছে। আমি বলবো না, আমি আপাই বলবো। তো কত সুন্দর লাগছিল। তো আপনাদের সেই বিয়ে কত সালে হয়েছিল? আমাদের বিয়ে মূলত আমি যখন সেকেন্ড ইয়ারে তখন হয়েছে আমাদের বিয়ে। আপনাদের বিয়েটা কি রিলেশনে ছিল না? জি, রিলেশনের, অ্যাফেয়ারের বিয়ে। আচ্ছা, অ্যাফেয়ার করে আমরা বিয়ে করেছি। এবং আমরা চেষ্টা করছি
বিয়ে তো মূলত একটা ধর্মীয় রীতিনীতি, সামাজিক রীতিনীতি, কিন্তু আমরা চেষ্টা করছি বন্ধু হিসেবে, সহযোদ্ধা হিসেবে পাশে থেকে একজন আরেকজনকে সাথে নিয়ে যেন দেশের কল্যাণে, মানুষের কল্যাণে, সমাজের কল্যাণে, বিশেষ করে জাতির কল্যাণে কাজ করতে, মানে আত্মত্যাগ, মানে নিজেদের সবকিছু বলিদান দিয়ে দেশের জন্য কাজ করে যাচ্ছে সেটাই চেষ্টা শান্তা আপু এবং আপনি। তা এখন আমি যেটা জানতে চাচ্ছি সেটা হলো, আপনারা যে এত সুন্দর দুজনে টিকটক করেন, দুজনে সুন্দর নায়ক নায়িকার মতো অভিনয় করেন, অনেক ভালো লাগে আমার দেখতে। আমি দেখি, প্রায়ই ফলো করি আপনাকে, আমি মনে হয় লাইকও দেই। আপনি আমাকে দেন, আমি আপনাকে দিই। আর যেটা জানতে চাচ্ছি যে আপনাদের হাজবেন্ড ওয়াইফের মধ্যে কে বেশি রাগ করে? সবচেয়ে বেশি তো আমার রাগ, কারণ আমার মা ছিল না, আমার হচ্ছে যে বাবা থেকেও নাই। আমি শৈশব, বাবা থেকেও নাই বলতে কি, বাবা কি বিয়ে করেছে আরেকটা? বিয়ে করেছে আরেকটা, হ্যাঁ। তো এইসব কারণে হচ্ছে কি আমার মধ্যে অনেক রাগ থাকে, কারণ যারা বঞ্চিত হয় তাদের অনেক রাগ থাকে, যারা নির্যাতিত হয়, নিপীড়িত হয়। তা আমি পারিবারিকভাবে বঞ্চিত, আবার সামাজিকভাবেও বিভিন্নভাবে দেখেছি যে আমরা কিন্তু একরকম বঞ্চনার শিকারই হয়ে যাই বরাবরই, যাদের অর্থনৈতিক অবস্থা ভালো থাকে না। তো এইসব কারণে আমার রাগটা বেশি, শান্তার আবার রাগ কম। শান্তা খুব শান্ত সিস্টেম, না, রাগ তারও আছে কিন্তু তার কম। এই কারণে চিন্তা করে যে না, ছেলেটা যেহেতু চেষ্টা করছে, তাকে আমি যদি একটু মাথা ঠান্ডা না রাখি, দেখা যায় আরো ঝগড়া হবে, আরো কথা কাটাকাটি হবে, যেটা আসলে আমাদের দুজনের জন্যই খুব ক্ষতিকারক হয়ে দাঁড়াতে পারে। যে কোনো শান্তা স্যাক্রিফাইস করে, আমি একটু স্যাক্রিফাইস কম করি, ঠিক আছে? এটাই আর কি, যে আমরা স্যাক্রিফাইস করি, চেষ্টা করি। কারণ শান্তার জায়গাটা হচ্ছে যে আমি কিন্তু তাকে পথটা দেখাই, যে শান্তা কিন্তু কখনো রাজনীতি করে না, শান্তা লেখালেখি করে না। এবং শান্তা চিন্তা করে যে মেহেদি চেষ্টাটা করছে, দেখি না কি হয়, দেখবে। মানে কিন্তু অনেক করি হচ্ছে যে নিজেদের মধ্যে কম্প্রোমাইজ করি, শান্তা সবচেয়ে বেশি করে। এবং আমরা কিন্তু চিন্তাটাই করি এমন যে, আমি যে কথা বলছিলাম, শান্তা ফারজানা চিন্তা করে যে মেহেদি সফল হোক বা না হোক, আমরা আমাদের গেম দিতে পারি বা না পারি, লক্ষ্যে পৌঁছতে পারি বা না পারি, চেষ্টাটা করি। কারণ আল্লাহ তাআলা বলেছেন, বান্দা তুমি চেষ্টা করো, সফলতা দেওয়ার মালিক আমি। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা আমালু বিন্নিয়াত। তো এই যে ইন্নামা আমালু বিন্নিয়াত বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবন আচরণের যে চেষ্টা, সেই চেষ্টার আলোকে কিন্তু আমরা যারা উম্মত, তাদেরও উচিত চেষ্টাটা করে যাওয়া। যেমন আমরা নতুন ধারা বাংলাদেশ এনডিবির এই পলিটিক্যাল মুভমেন্টে প্রায় 2 থেকে 2.5 কোটি টাকা আমরা খরচ করেছি। এই যে আমরা যে 2.5 কোটি টাকা দিয়ে কিন্তু এখন ঢাকা শহরে মোটামুটি 2টা ফ্ল্যাট ইজিলি পাওয়া যায়। আমরা সেটা করলাম না, বরঞ্চ আমাদের যে জমি জমা ছিল সেগুলো বিক্রি করে পলিটিক্যাল মুভমেন্ট করছি। কারণ কি? কারণ আমরা বিশ্বাস করি, দেশকে যদি ভালোবাসি, দেশ আমাকে কিছু দিক বা না দিক, ইতিহাস আমাকে কখনোই অবহেলা করবে না, ইতিহাস আমাকে কোথাও না কোথাও ঠাঁই দিবেই। আপনি দেখেন কমরেড মনীষ সিংহকে দেখেন, আপনি যোগেন চন্দ্রকে দেখেন, আপনি আমাদের দেশের রাজনীতিতে সিরাজুল আলম খান দাদাভাইকে দেখেন। সিরাজুল আলম খান দাদাভাইয়ের প্রচুর টাকা ছিল, প্রচুর টাকা। তিনি ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্সের পরে লন্ডনে একটা কোম্পানির চাকরি করতেন, সেখান থেকে তিনি যা ইনকাম করতেন প্রতি মাসে, সেই আমলে 2.5 লক্ষ টাকা তার বেতন ছিল। ওই 2.5 লক্ষ টাকা পুরো টাকাটা তিনি আওয়ামী লীগকে ডোনেট করতেন। তিনি ভাবতেন যে হয়তো আওয়ামী লীগ ভালো করছে, কিন্তু যখন তিনি দেখলেন যে আওয়ামী লীগ ভালো করছে না, তখন থেকে তিনি সরে দাঁড়ালেন। এখন সিরাজুল আলম খানের যেই প্রচেষ্টাটা সারা জীবন যে তিনি দিয়ে গেছেন, আমি কিন্তু তাকে মনে রেখেছি যে না, সিরাজুল আলম খান দাদাভাই আমাদের দেশের জন্য অনেক কাজ করেছেন, চেষ্টা করেছেন। আজকে আমি কমরেড মনীষ সিংহকে স্মরণ করছি, একজন হিন্দু মানুষ, আমি তাকে স্মরণ না করলে কি যায় আসে, কিন্তু স্মরণ করছি, তার বিধবা আত্মার শান্তি কামনা করছি চেষ্টার কারণে। আপনি দেখেন আমরা অনেক সময় ওই যে আপনার এই কমরেডদের যে আন্দোলন, সে আন্দোলনে কি যেন নাম, চে গুয়েভারাকে আমরা অনেক সময় স্মরণ করি। কারণ কি? সেই কোন জায়গার মানুষ, আমরা এখানে বসে কেন স্মরণ করি? কারণ তার অবদান। আমরা এমন কিছু করতে চাই, দেশের মানুষ আমাদেরকে যদি গ্রহণ করে, আমরা কৃতার্থ হব দেশের মানুষের কাছে। যদি কোনো কারণে গ্রহণ না করে, তারপর আমরা তাদের কাছে কৃতজ্ঞ, কারণ আমরা এই দেশেরই সন্তান। অবশ্যই গ্রহণ করবে, যেহেতু আপনারা সবকিছু ত্যাগ করে, শান্তা আপা, মেহেদি ভাই দুজনে মিলেই সংসার, সন্তান সবকিছু ত্যাগ করে তারা দেশের জন্য কাজ করছে, অবশ্যই গ্রহণ করবে আশা করি। আর আমরা আজকে শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের যেহেতু আজকে হুটহাট সবকিছু, আমরা আজকে কোনো প্রস্তুতি ছাড়াই আমরা সবকিছু করছি আজকে। তো আজকে যে 16 ডিসেম্বর, সবাই তো বুঝতেই পারছেন, আজকে বিজয় দিবসের দিন।
আর এখানে পূর্বাভাসে এসে আমি মানে অপ্রস্তুত ভাবে আমি মেহেদী ভাইয়ের সাক্ষাৎকার নিয়ে নিলাম। তো আপনারা সবাই ভালো থাকবেন। আর সম্পূর্ণভাবে আজকে আমি নিতে পারছি না, আমি আরেকদিন মেহেদী ভাইয়ের সাক্ষাৎকার নিব। আপনারা সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আর আমার এনআর টিভিটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, নাহার ব্লগে ফলো দিবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আর যদি কোনো আমাদের রাজনীতি বিষয়ে যদি কোনো কথা খারাপ লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন, আমরা ভুল শুধরে নেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন সবাই, টাটা, আসসালামু আলাইকুম।